আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের ক্লাস 9-10-এর বিজিএস অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, যেটির বাংলা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থানে। আমি তোমাদের সাথে আছি নাজমুল করিম অর্ণ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে এবং আমার কলেজ ছিল নরডেম কলেজ। ওকে, তো আজকে আমরা প্রথম অধ্যায়টা দেখব। আমরা অলরেডি তার নাম দেখেছি কি, যে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থানের ক্ষেত্রে আমরা যদি বলি যে এটি আসলে কিভাবে আমাদের কেন পড়তে হবে এবং কি জন্য আমরা এটা পড়ব, তার একটা প্রথম সহজ উত্তর হচ্ছে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। কিসের? আমাদের দেশের। আমাদের বাংলাদেশ কোথা থেকে উৎপন্ন হয়েছে, উৎসটা কি ছিল বা প্রেক্ষাপটটা কি ছিল, সকল কিছু আমাদের জানতে হবে। আমরা প্রথম অধ্যায়টা আমরা মোস্ট অফ দ্য পিপল আমরা কি জানি যে বিশ্ব পরিচয়ের অনেকগুলো চ্যাপ্টার থাকে, খুবই বোরিং, পড়তে মন চায় না, রাইট? বাংলাও সেম, অনেকেই একই কথা বলে। তো এই বোরিং চ্যাপ্টারটাকে বা এই যে লেন্দি একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে কিভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায়, দ্যাটস মিন প্রোডাক্টিভ ওয়েতে কিভাবে করা যায় জিনিসগুলোকে, এই জিনিসগুলোকে আমরা তোমাদের সামনে প্রোডাক্টিভ ওয়েতে উপস্থাপনের জন্যই আজকে আমরা চেষ্টা করব এই প্রথম অধ্যায় নিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি সালের কথা, সময়ের কথা উল্লেখ আছে, একটি 1947 আর একটি হল 1970। অর্থাৎ 1947 সালের কথা বলা হয়েছে, যেই সময় ভারতবর্ষ ভাগ হয়েছিল। যেই সময় কি হয়েছিল? ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামক দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। 1947 সালের 14 আগস্টে পাকিস্তানের রাষ্ট্রের জন্ম হয় এবং 1947 সালের 15 আগস্টে ভারতের জন্ম হয়। পরবর্তী আমরা দেখতে পাই পাকিস্তানের দুটি অংশ ছিল, একটা পশ্চিম পাকিস্তান এবং তার থেকে ঠিক 1500 মাইল দূরে আরেকটি অংশ ছিল, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটি আমাদের বর্তমানের বাংলাদেশ। ওকে, পরবর্তী আমরা দেখবো 47 থেকে অনেক সময় পরে অ্যাটলিস্ট 1970-এ 70 কেন দিয়েছে তোমরা বলতে পারো ভাইয়া, 71 কেন নয়? 70 দেওয়ার অর্থ হচ্ছে এটা যে আমরা 70 সালে যে সাধারণ নির্বাচনটা হয়, সেই নির্বাচনে যেখানে আমাদের দেশের, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ একটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে, কিন্তু তাই না? এটা অকল্পনীয় বিজয় কিন্তু বলা যায়। সেই বিজয়টা অর্জন করার পরেও সরকার গঠন করতে না দেওয়ার কারণে 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই নিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা রয়েছে। ওকে, তো আমরা এই আলোচনাতে আমরা দেখব যেটা প্রথম ইন্ট্রোডাক্টরি অংশ, অর্থাৎ পরিচিতিমূলক যে অংশটা আমাদের রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়, যেটা তোমাদের বললাম যে ভারতবর্ষ ভাগ হয়, জন্ম নেয় ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। ওকে, আমি এখানে তারিখটা দিয়ে দিই তোমাদের জানার জন্য। 15ই আগস্ট ভারত, 15ই আগস্টে, পাশাপাশি পাকিস্তান 14ই আগস্টে। ঠিক আছে? ওকে, 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্টে ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের ছিল কয়টা অংশ? দুইটা অংশ। এই যেটা তোমাদের বললাম আলোচনায়, পূর্ব পাকিস্তান একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এই অংশের নাম কি হয়? পূর্ব পাকিস্তান। ঠিক আছে? তো পূর্ব বাংলাটা মোটামুটি কি হয়? প্রথমে পূর্ব পাকিস্তান হিসেবে ইনক্লুড হয়, কি হিসেবে? একটা প্রদেশ হিসেবে। এবার অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি লাভ করে। শুরু থেকে পাকিস্তানের শাসনভার পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল এবং পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। আমরা কিন্তু ইতোমধ্যে 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বা 9 পর্যন্ত অবধি যদি আমরা বলি যে ইতোমধ্যে তোমরা এটা জানো যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর কি রকম অত্যাচার, নির্যাতন করেছে বা বৈষম্য কিন্তু সৃষ্টি করেছিল, রাইট? যে 47-এ যখন দেশভাগ হয় তারা আমাদের বলেছিল যদিও যে তোমরা আমাদের প্রদেশ, তোমাদেরকে আমরা সকল প্রকার সুযোগ সুবিধা অধিকার প্রদান করব, কিন্তু আমরা যখন দেখি সময় যত পার হয়ে যায়, অর্থাৎ 47 থেকে যত সময় পার হয়, দেখি যে এক এক করে আমাদের প্রথমে ভাষার উপর আঘাত আসে, পরবর্তীতে আমাদের অধিকারের উপর আঘাত আসে, অর্থনীতির উপর আঘাত আসে, চাকরির বৈষম্য হয়, শ্রেণী বৈষম্য হয়, মানে একাধিক ক্ষেত্রে বৈষম্যর কিন্তু সৃষ্টি হয়ে থাকে। কাদের দ্বারা? পশ্চিম পাকিস্তানের দ্বারা। কার উপর? পূর্ব পাকিস্তানের উপর, অর্থাৎ পূর্ব বাংলার উপর। এবং সেই বৈষম্যের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ আন্দোলনে সংগ্রাম গড়ে তোলে। অবশ্যই তোমার এখন ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে, তোমার বাসায় যদি ফর সে আমি বলি,
তোমার বাসায় তোমার বড় আপু রয়েছে বা তোমার বড় বোন রয়েছে, বা তোমার বড় ভাই, তুমি মনে করো বাড়ির ছোট সদস্য, তো তুমি একটা জিনিস পাচ্ছ না, তো তুমি বুঝতে পারছো তোমার একটা বৈষম্য হচ্ছে, তো তুমি স্বাভাবিকভাবে কি বাসাতেও পরিবারও তুমি একটা আন্দোলন করো, প্রতিবাদ করো, তাই না? তো যেখানে একটা দেশে একটা অন্য একটা জাতি আসে, অন্য একটা জাতিকে কি করতেছে, নানানভাবে নির্যাতন করতেছে, তো ওই সময় এসে কিন্তু স্বাভাবিকভাবেই সেই আন্দোলনটা গড়ে ওঠাটাই খুবই স্বাভাবিক ছিল। এবং সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে নানা কারণে তারা কি করে, আন্দোলন শুরু করে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয়। এর মাধ্যমে পূর্ব বাংলার বাংলাভাষী বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনা থেকে পূর্ব বাংলার জনগণ কি করে, ক্রমান্বয়ে পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আন্দোলন এবং 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে অর্থনৈতিক শোষণহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। ঠিক আছে, বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। দেখো লাইনটা কিন্তু আরেকবার তোমাদের জন্য বলছি, বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। লাইনটা কিন্তু তোমরা বইয়ে দাগায় নিবা। যে লাইনগুলো আমি মূলত ক্লাসে দাগাবো স্লাইডে, সেই লাইনগুলো তোমরা বইয়ে দাগাবা। এর কারণে কি হবে, তোমরা যখন ওই অধ্যায়টা বের করবা, অধ্যায়টা কিন্তু বড়, তাই না? তো বড় অধ্যায়টার যখন তুমি রিভিশনের সময় পড়বা, পরীক্ষার আগে যখন পড়বা, তখন অধ্যায়টা পৃষ্ঠা উল্টে উল্টে মূল অংশগুলা, মেন হাইলাইটেড পার্টগুলা তুমি কিন্তু পড়ে নিচ্ছ, তোমার সেখানে সুবিধা হবে। ঠিক আছে, তো তোমরা যখন ক্লাসটা করবা অবশ্যই মূল বইটাও তোমরা সামনে রাখবা, আমার সাথে সাথে তোমরা এগিয়ে যাবা, তাহলে কি এক ঢিলে দুই পাখি কিন্তু মারা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এই জাতীয় ঐক্যই বাঙালি জাতীয়তাবাদ। দেখো, তো বাঙালি জাতীয়তাবাদ কোনটাকে বলা হচ্ছে? বাঙালি জাতীয়তাবাদ বলা হচ্ছে বাংলা ভাষা, ইতিহাস, সংস্কৃতির ঐতিহ্য ও বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। এই জাতীয় ঐক্যই হলো বাঙালি জাতীয়তাবাদ। তাহলে যদি তোমরা কেউ বলো যে ভাইয়া, প্রশ্ন যদি আসে অনুধাবনে যে জাতীয়তাবাদ বলতে কি বুঝো, আসতেই পারে সৃজনশীলে, তখন বলতে পারো যে জাতীয়তাবাদ বলতে বোঝায় বাঙালি জাতির যে ঐতিহ্য, বাঙালি জাতির এই যে এই কথাগুলো লিখে দিবা, ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাঙালি জাতির ওই জাতিগত যে একটা পরিচয়, এগুলোই বলতে জাতীয়তাবাদ বুঝিয়ে থাকে। ঠিক আছে, এই বাঙালি জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গঠনে জনগণকে অনুপ্রাণিত করে। এরই ধারাবাহিকতায় 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে অর্জিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই অধ্যায়ে আমরা পূর্ব বাংলার আন্দোলন, জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে জানতে পারবো। কি বলছে যে এই অধ্যায়ে কি জানতে পারবো? পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের যে উত্থানটা ছিল সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এর মানে হচ্ছে আমাদের পশ্চিম পাকিস্তানিরা যেরকম অত্যাচার অন্যায় করেছিল আমাদের ওপর, পূর্ব বাংলার উপর, পূর্ব পাকিস্তানের ওপর, এইসব নিরীহ মানুষদের অন্যায় অত্যাচার থেকে তারা যে সকল প্রতিবাদ আন্দোলন করার মাধ্যমে বেরিয়ে আসে, কিংবা তারা যে সকল আন্দোলন এবং প্রতিবাদ করার মাধ্যমে নিজেদের অধিকার আবারও পুনরুদ্ধার করতে পারে, স্বাধীনতা অর্জন করতে পারে, জাতীয়তাবাদের উত্থান করতে পারে, সকল প্রকার ইতিহাস আজকে আমরা এই অধ্যায়ে জানতে পারবো। তাহলে চলো আমাদের সেই জিনিসগুলো জানা যাক। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি কি করতে পারবো? এই ভাষা আন্দোলনের পটভূমি, তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। দ্বিতীয়, জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। তৃতীয় কি বলছে, যে জাতিসংঘ কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব যে থাকবে সেটাও আমরা দেখতে পাবো, যে কবে জাতিসংঘ আমাদের এই ভাষা আন্দোলনের অবদানটা যে ছিল, বা কষ্টটা বা স্ট্রাগলটা যদি বলি, সংগ্রামটা দেখে তারা রাষ্ট্রভাষা যে দিবস 21শে ফেব্রুয়ারি যে রয়েছে সেটিকে আন্তর্জাতিক ভাষার সম্মান কিভাবে, কখন দিয়েছিল এবং কেন। নিজ ও অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে পারবো অবশ্যই। আওয়ামী মুসলিম লীগ ও যুক্তফ্রন্ট গঠনের কারণ ব্যাখ্যা করতে পারবো। 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগে রূপান্তরের কারণ এবং এর পরবর্তী সময়ের রাজনৈতিক ঘটনাবলীগুলো ব্যাখ্যা করতে পারবো। দেখো এখানে একটা এমসিকিউ দেখতে পেলাম আমরা। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ দলটা থেকে কি করেছিল, এই মুসলিম শব্দটাকে বাদ দেওয়া হয়েছিল। কেন? অসাম্প্রদায়িক চেতনার চিন্তার কারণে, যে তারা ভেবেছিল যদি আমাদের এখানে মুসলিম শব্দটা থাকে তাহলে অনেকেই ভাবতে পারে যে শুধু এটা মুসলমানদের দল, কিন্তু পরবর্তীতে অসাম্প্রদায়িক করার কারণে, অর্থাৎ সাম্প্রদায়িকতাটাকে সরানোর জন্য 1955 সালে মুসলিম শব্দটাকে কি করে, বাদ দিয়ে দেয়। ঠিক আছে, পরবর্তী দেখি, বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হতে পারবো। 1958 সালের সামরিক শাসন বিরোধী আন্দোলনের কারণ, ফলাফল বর্ণনা করতে পারবো।
বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো, ঐতিহাসিক 6 দফার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, ঐতিহাসিক আগরতলা মামলা অর্থাৎ রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য যে মামলাটি রয়েছে এটির ঘটনা বর্ণনা করতে পারবো, 69-এর গণঅভ্যুত্থানের পটভূমি বর্ণনা করতে পারবো, স্বাধীনতা যুদ্ধে প্রেরণাদায়ক শক্তি হিসেবে গণ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করতে পারবো, 1970 সালে নির্বাচনের বর্ণনা করতে পারবো এবং পরবর্তী ঘটনা প্রবাহে এর প্রভাব বিশ্লেষণ করতে পারবো, দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব। অ্যাট লাস্ট যেটা, দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব, অর্থাৎ তোমার দেশের ইতিহাস সম্পর্কে তুমি জানতে পারতেছো, বিভিন্ন যে স্ট্রাগল করে তোমার দেশের মানুষরা সেই সময় মুক্তিযোদ্ধারা বা সেই সময়কার মানুষরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে কষ্ট করে নির্যাতন সহন করে আজকের এই বাংলাদেশকে যে স্বাধীন করেছে বা আজকের এই বাংলাদেশকে আমাদের কাছে উপহার দিয়ে গেছে, এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তা করব। কারণ কি, সেই সময় তারা কষ্ট করেছে, বর্তমানে আমাদেরকে সেই কষ্ট করতে হবে এই দেশের স্বাধীনতা বা দেশের আমাদের যে একটা প্রাইম রয়েছে, একটা মূল্য রয়েছে, মাধুর্য রয়েছে, এই জিনিসটাকে বজায় রাখার জন্য। কেমন? তো আমাদের এই অংশের আলোচনাটা যেটা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে রয়েছে, এই আলোচনাটার ক্ষেত্রে আমরা যদি বলি, অলরেডি আমরা বুঝতে পেরেছি যে আমরা সামনে যখন অধ্যায়টার গভীরে যাব, অর্থাৎ অধ্যায়টার ব্যাপারে আরও যখন আমরা বিশ্লেষণে পড়ব, তখন আমরা কোন কোন বিষয়গুলো পড়বো ইতোমধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি, তাই না? তো আজকে আমরা প্রথমেই চলে যাব পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থানের প্রথম অংশে, যেটির নাম হচ্ছে কি বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, যেটির প্রথম নাম বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন। আচ্ছা, আমি একটু আগে যখন বললাম যে পাকিস্তানিরা আমাদের অধিকার, আমাদের বিভিন্নভাবে আমাদেরকে শোষণ করেছিল, অত্যাচার করেছিল, প্রথমে কি বলেছিলাম মনে আছে তোমাদের? প্রথমে বলেছিলাম প্রথমেই তারা আঘাত এনেছিল আমাদের ভাষার উপর। কিসের উপর? ভাষার উপরে। তো সেই ভাষা নিয়েই আমাদের এই ভাষা আন্দোলন নিয়ে পড়বো আমরা। চলে যাই ভাষা আন্দোলনের পটভূমিতে। পটভূমি জিনিসটা কি? পটভূমি জিনিসটা হচ্ছে প্রেক্ষাপট। অনেকে পটভূমি বলতে কিন্তু বোঝে না যে ভাইয়া পটভূমি মানে কি। পটভূমি মানে হচ্ছে যে এই যে ঘটনাটা যে ঘটছে, কি কারণে ঘটছে, কারণটা কি ছিল, বা সেই সময় ঘটনাগুলোর ঘটার দৃশ্যটা কেমন ছিল, দিন কেমন ছিল, অবস্থা কেমন ছিল, এটাই হলো প্রেক্ষাপট। পাকিস্তান সৃষ্টির আগে এই রাষ্ট্রের ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতা শেরে বাংলা একে ফজলুল হক এর বিরোধিতা করেন। 1937 সালে দেশ স্বাধীন হয় কবে? ভারতবর্ষ স্বাধীন হয় 1947-এ। ঠিক 10 বছর আগে কিন্তু এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় যে এই রাষ্ট্রের ভাষা কি হবে। ঠিক আছে? তো 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ কি করে? মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করে। সেই সময় বাঙালি নেতা শেরে বাংলা একে ফজলুল হক তিনি এর বিরোধিতা করেন। 1947 সালে এপ্রিল মাসে পাকিস্তান নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায়, তখন এই বিতর্কটি পুনরায় শুরু হয়। 1947 সালের 17ই মে, কত মে? 17ই মে, তারিখটা দাগায় রাখবেন আপনারা। 17ই মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষা বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। কিভাবে? প্রবন্ধ লিখে। অবশ্যই মাথায় রাখবেন। তাহলে প্রথম প্রতিবাদটা জানাইছিল শেরে বাংলা একে ফজলুল হক, পরবর্তী দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক, তারা প্রবন্ধ লিখে কি করেছিল? এর প্রতিবাদ জানিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে, দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, ইভেন দো অ্যাডমিশন পর্যন্ত কিন্তু এই এমসিকিউটা চলে আসে। ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে কি হয়? 2রা সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাহলে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম কি? তমুদ্দিন মজলিস। এটা কি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান? দেখো অনেক জায়গায় কিন্তু প্রশ্ন আসে যে তমুদ্দুন মজলিস কি, এটা কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? ক নম্বরে চলে আসলো। ঠিক আছে? জ্ঞানমূলক প্রশ্ন চলে আসে আমাদের সৃজনশীলে, তখন এর দিবা কি? এটা দিবা অবশ্যই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গড়ে ওঠা একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি একটি কি? এটি হলো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঠিক আছে? ওকে।
6 থেকে 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইনের আদালত বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলার তীব্র প্রতিবাদ শুরু হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উঠে লেখালেখি শুরু হয় এবং ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। দেখো, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দেখবো আমরা এরপরও গঠিত হয়েছে, কিন্তু প্রথম গঠিত হয় কবে? 47 সালের ডিসেম্বর মাসে। কত সালে? 47-এর ডিসেম্বর মাসে প্রথমবারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এটির গঠিত হয়ে থাকে আমরা দেখেছি। আচ্ছা, আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি ভাষা আন্দোলনের মিছিলের। এটি কবের মিছিল? ভাষা আন্দোলনের সময়, যখন 52 সালের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা জারি ভঙ্গ করে যখন তারা কি করে ঢাকা মেডিকেল কলেজের দিকে আসতে থাকে আমতলা। মনে পড়ে তো ঘটনাগুলো, তাই না? এগুলো তোমরা আগে পড়েছো, কিন্তু কোনো নতুন কিছু না। হ্যাঁ, আমি জানি হিস্ট্রি ইজ কাইন্ড অফ আ বোরিং থিং, কিছু বোরিং, কিন্তু মেমোরিজে আনো। একটু পড়াশোনার বইতে কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি মজার ছলে। এইভাবে পড়লেই তোমাদের কিন্তু এই বোরিং জিনিসগুলো কি হবে, এক্সাইটিং হিসেবে, ইন্টারেস্টিং হিসেবে তোমাদের মনে হবে, আকর্ষণীয় মনে হবে। হ্যাঁ, ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সহ বিভিন্ন জায়গায় মিছিল, সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তান সরকার 144 ধারা জারি সহ সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। দেখছো, 144 ধারা জারি মানে কি জানো? 144 ধারা জারি মানে হচ্ছে যে রাস্তাঘাটে কোনো রকম একত্রিত হওয়া যাবে না, অর্থাৎ গ্যাদারিং করা যাবে না, একত্রিত যাবে না। লিখে দিই, তোমাদের বুঝলেই হলো, একত্রিত হওয়া যাবে না। ঠিক আছে, রাস্তাঘাটে কোনো রকম একত্রিত হওয়া যাবে না, এটাই মানে বোঝাচ্ছে যে 144 ধারা জারি। 1948 সালের 25 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত, দেখো তার নাম কি, ভদ্রলোকের নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত, গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হলে 26 ও 29 ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। এই সংগঠন 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস, 11ই মার্চে কি দিবস? বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয়। কবে? 11ই মার্চে। ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয়। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রলীগ এই কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল পিকেটিং করা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক এবং অলি আহাদ সহ 69 জনকে গ্রেপ্তার করা হয়। দেখো, লাইনগুলো কিন্তু দাগায় নাও, বারবার বলছি, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। নবপ্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে বাংলা ভাষার জন্য প্রথম রাজবন্দীদের শীর্ষস্থানে ছিল তৎকালীন ছাত্রনেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রেপ্তার, নির্যাতনের প্রতিবাদে ঢাকায় 12-15 মার্চ ধর্মঘট পালিত হয়। বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15ই মার্চ, পূর্ব পাকিস্তানের তাহলে মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? খাজা নাজিমুদ্দিন। 15ই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তি স্বাক্ষর করেন। কয় দফা? 8 দফা। দফাগুলো নিম্নে উল্লেখ করা হলো। কি কি দফা? দেখো, বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তারকৃত সকলকে অবিলম্বে মুক্তিদান করা হবে। 1 নম্বর, পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবেন। গেল। 3 নম্বর, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে, যে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হবে কিনা। পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে, শিক্ষার মাধ্যমও হবে কি? বাংলা। 5 নম্বর, সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তার মানে সেই সময় কি করা হয়েছিল? সংবাদপত্রের উপর প্রত্যাহার ছিল, সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা ছিল। ঠিক আছে, তো এই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করার জন্যই কিন্তু দাবি দেওয়া হয়। আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। 29 ফেব্রুয়ারি হতে জারিকৃত 144 ধারা প্রত্যাহার করতে হবে, যে বাধাটা ছিল এটাকে সরাইতে হবে। পরে, রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই, এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী একসময় কিন্তু বলেছিল যে রাষ্ট্রভাষা আন্দোলন যারা করতেছে এরা হচ্ছে জাতির শত্রু বা এরা রাষ্ট্রের দুশ্মন। তো রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই, এই মর্মে মুখ্যমন্ত্রী একটা কি করবেন? স্বীকারোক্তি দেবেন বা ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। ঠিক আছে, পরবর্তীতে চলে যাই। 1948 সালের 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। পাকিস্তানের তাহলে গভর্নর জেনারেলের নাম কি ছিলেন?
সেই সময়কার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আলী জিন্নাহ। 21শে মার্চ রেসকোর্স ময়দানে, অর্থাৎ বর্তমানে যেটির নাম সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা ইউনিভার্সিটির টিএসসির পাশে, তাই না, সেই উদ্যানে অনুষ্ঠিত জনসভায় তিনি দত্তহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 1948 সালে এসে ঘোষণা করে। 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ, কারা আন্দোলন করে? ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়েও না না বলে এই উক্তির প্রতিবাদ জানায়। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে যে যখন মোহাম্মদ আলী জিন্নাহ এসে ঢাকা ইউনিভার্সিটিতে আসে বলে যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন সেখানে উপস্থিত ছাত্র সমাজ ডিরেক্ট বলে যে না না, এটা হবে না, আমাদের রাষ্ট্রভাষা বাংলা হবে, আমাদের মায়ের মুখের ভাষা, মাতৃভূমির ভাষা যেটা, সেটাই হবে। সেটা এখানে উল্লেখ করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেসকোর্স ময়দানে জিন্নাহর ঘোষণারও তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল। এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল। আরবি হরফে বাঙালির এই অপপ্রয়াসে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করে। পাকিস্তান প্রতিষ্ঠার অল্প কয়েক মাসের মধ্যেই পূর্ব বাংলায় ভাষাকেন্দ্রিক যে আন্দোলন শুরু হয় তা ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। দেখো এই লাইনটা কিন্তু দাগায় না সবাই। বাঙালি জাতীয়তাবাদের প্রতি আস্থার বহিঃপ্রকাশ কি ছিল? ওই যে ভাষাকেন্দ্রিক যে আন্দোলনটা। মানে তোমরা সৃজনশীলে কিন্তু এরকম প্রশ্ন পাবা যে 1952 সালের ভাষা আন্দোলন স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বীজ স্বরূপ বা বীজ বপন করেছিল ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন। কেন? ব্যাখ্যা করো। তো এরকম করে আসবে, তখন তোমরা লিখবা যে 1952 সালে ভাষাকেন্দ্রিক যে আন্দোলনটি শুরু হয়েছিল, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর ভাষার উপর যে প্রথম আঘাত আনেছিল, সেই আঘাত থেকে দূর করার জন্য বা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম বাঙালিদের জাতীয়তাবাদ উন্মেষ ঘটে, বা বাঙালিরা তখন বুঝতে পারে যে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, তাদের জাতিগত পরিচয় পাকিস্তানের থেকে আলাদা। তখন তারা একত্রিত হয়ে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। সেটি হলো জাতীয়তাবাদের প্রতি বহিঃপ্রকাশ, আস্থার বহিঃপ্রকাশ। এবং এইসব কারণেই আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বলা যায় যে সর্বপ্রথম 52 ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। ঠিক আছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের গুরুত্ব উপলব্ধি করে। এই ভূখণ্ডে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রাষ্ট্রভাষা উর্দু নয় বরং বাংলাকেই সমর্থন করে। যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কাদেরকে বোঝায়? আমাদের দেশের যে আদিবাসী রয়েছে, উপজাতিগুলো রয়েছে, গারো, চাকমা, মারমা, খাসিয়া, বং, এরাও বাংলাকে কিন্তু সাপোর্ট করেছিল, উর্দুকে তারা সাপোর্ট করেনি। ঠিক আছে। পরবর্তী দেখি, 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নাহর অনুকরণে, তাহলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে ছিল তখন? খাজা নাজিমুদ্দিন। 1952-তে জিন্নাহর অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করেন। এর প্রতিবাদে ছাত্র সমাজ 30 জানুয়ারি ধর্মঘট পালন করে। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। দেখো আমি তখন কিন্তু বলেছিলাম যে বেশ কয়েকবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা রাষ্ট্রভাষা পরিষদ গঠন হয়েছে। তো 1952 সালেও আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ফলে আন্দোলন আরও বেগবান হয়। এর সঙ্গে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়। 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় 4 ফেব্রুয়ারিতে, এবং 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোন তারিখে? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে সারা দেশে ধর্মঘট পালন হয় এবং সেই দিনেই রাষ্ট্রভাষা দিবস পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। ওকে, আমাদের এখানে ভাষা শহীদদের আমরা ছবি দেখতে পাচ্ছি। আব্দুস সালাম, আবুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান, রফিকুদ্দিন আহমেদ। এই যে রফিক, শফিক, আব্দুল জব্বার, বরকত, আব্দুস সালাম, ইনাদের যে ঋণটা, তারা যে নিজের ভাষার জন্য, নিজের মায়ের মুখের ভাষার জন্য রাজপথে যে রক্তপাত করেছেন, তারা নিজের প্রাণ উৎসর্গ করেছেন ভাষার জন্য। নিজের মায়ের মুখের ভাষা, নিজের ভাষা, মাতৃভূমির ভাষা অর্থাৎ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা যে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে তারা নিজেদের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিয়েছিল, এই ভাষা শহীদদের ঋণ আসলে শোধ করার মতো নয়। ঠিক আছে। তো আমরা ভাষা শহীদদের ব্যাপারে আরও জানবো বিস্তারিত পরে দেখি। ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। কারাবন্দী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 21শে ফেব্রুয়ারি কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতাকর্মীদের ডেকে পরামর্শ দেন। ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলায় স্থানান্তর করা হয়। দেখো কি বলেছে,
যে এই আন্দোলন নেতৃত্ব প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং মহিউদ্দিন আহমেদ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহকর্মী। কে ছিলেন তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী অর্থাৎ কলিগ, যেটাকে আমরা ডেইলি লাইফে কি বলি, কলিগ। ঠিক আছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয়। সেখানে মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দীদের মুক্তি এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে। দেশব্যাপী জনমত গড়ে উঠতে থাকে এবং 1952 সালের 20 ফেব্রুয়ারিতে সরকারি এক ঘোষণায় 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। সভা সমাবেশ মিছিল মিটিং 1 মাসের জন্য কি নিষিদ্ধ করা হয়। একদম 144 ধারা জারি মানেই হইল তুমি রাস্তায় বের হয়ে কোনো একত্রিত কোনো সভা সমাবেশ করতে পারবা না। আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে, দেখবা ঢাকা মেডিকেল কলেজ যারা গিয়েছো জরুরি বিভাগের ঠিক পাশে আমতলায় কিন্তু সেখানে লেখা আছে যে এখানে মিছিল হয়েছিল এক সময়। ঠিক আছে। 52 ভাষা আন্দোলনের স্মৃতি আছে। এক সভা অনুষ্ঠিত হয়। সবাই 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত হয় এবং ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে এবং মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছিলেন কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীগণ। সাথে ছিলেন ইডেন কলেজ, কামরুন্নেসা গার্লস স্কুল এবং বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রীগণ সেই মিছিলে লিডিং পর্যায়ে ছিল। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলি তোমাদের, তোমরা যখন স্কুল পাস করে যখন তোমরা কলেজে উঠবা, ইন্টারমিডিয়েটে দেখবা যে 52 দিনগুলো নামে একটা গল্প রয়েছে, স্মৃতিমূলক গল্প, লিখেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই উনার লেখা গল্প। সেই গল্পে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিউদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তারা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করে এবং সেখানে তারা আন্দোলনের জন্য কি করে, তারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে আমরণ অনশনের মাধ্যমে, সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে পড়ে যাচ্ছ ভাই, যখন ইন্টারভিউটা যখন ওই গল্পটা আবার পড়বা, তোমাদের কাছে কি সহজ হবে বিষয়টা, তাই না? যে আচ্ছা কত সহজে জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে ফাইন। সো আমরা এখন দেখব পরবর্তীতে কি রয়েছে আমাদের। পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে, মিছিলে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আবুল বরকত, জব্বার, রফিক, সালাম সহ আরও অনেকেই শহীদ হয়ে যান পুলিশ যখন গুলি চালায়। ঠিক আছে। অনেকে আহত হন। ঢাকায় ছাত্র হত্যার খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং 22 ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের হয়। লাইনটা দাগায় রাখো। 22 ফেব্রুয়ারি কি হয়, ঢাকায় বিশাল শোক র্যালি বের হয়। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন। তাহলে 21 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারিতে আমাদের ভাষার শহীদেরা মূলত কি করেছে, তাদের প্রাণ দিয়েছিল, উৎসর্গ করেছিল কিসের জন্য, ভাষার জন্য। শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার নির্মাণ করে এবং শফিউর রহমানের পিতাকে দিয়ে শহীদ মিনার তা উদ্বোধন করা হয়। 24 তারিখে পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে। ঢাকা 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামের কবি, খুব ইম্পর্টেন্ট, এই লাইনগুলো খুবই দেখাইতে হবে আপনাদের, মনে রাখতে হবে। চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। চট্টগ্রামের কবির নাম কি, মাহবুবুল আলম চৌধুরী। তিনি কি কবিতা রচনা করেছিলেন, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ কি করেন, স্মৃতির মিনার এই কবিতাটি রচনা করেন। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র, যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে এবং পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ করে। স্বাভাবিক, কারণ ভাষার এই আন্দোলনের জন্য, অর্থাৎ ভাষার উপর যখন আঘাত হেনেছে তখনই কিন্তু পুরো দেশের মানুষ সচেতন হয়ে গেছিল, সচেষ্ট হয়ে গেছিল যে না, এরা আমাদের আপনজন না, এরা অন্য জাতি, আমাদের নিজেদের ভাষাকে এর আঘাত করতেছে, তাহলে এদের সাথে থাকা যাবে না, এদের কাজকলাপের বিরুদ্ধে বা এদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে যেই সব জায়গা থেকে পারে, যার জায়গা থেকে যে যেমন করে পারে তেমন করে আন্দোলন হয়েছে। যেমন দেখছি যে কবি সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে আন্দোলন করেছে, সাধারণ জনগণেরা তারা রাস্তায় রাজপথে নেমে তারা আন্দোলন করেছে, আর সেই আন্দোলন তারা প্রাণ উৎসর্গ পর্যন্ত করেছে। ঠিক আছে। ওকে, পরবর্তী দেখি, পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ। এসব হত্যাকাণ্ড পূর্ব বাংলার জনগণের মনের উপর বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। আব্দুল গফফার চৌধুরী রচনা করেন আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তাহলে আমরা যে গানটা ছাড়া প্রত্যেক বছর 21 ফেব্রুয়ারিতে যে গানটা ছাড়া কোনো সময়ের জন্য আমরা ফিল পাই না বা আমরা অনুভব করতে পারি না যে হ্যাঁ, ভাষা আন্দোলন, ভাষা দিবস পালিত হচ্ছে আজকে, বা আমাদের আজকে কি আমাদের ভাষা শহীদরা আজকে প্রাণ দিয়েছিল এই দিন 1952 সালে,
কি গানটা সেটা? সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, লিখেছে কি আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে, পরবর্তী দেখি, সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা করেন এবং সুর করেন ওরা আমার মুখের ভাষায় কায়রা নিতে চায়। এটা কে লিখেছে? আব্দুল লতিফ। আব্দুল লতিফ রচনা সুর করেছেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এবং তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি মতো সঙ্গীত। ডক্টর মুনীর চৌধুরী জেলে বসে রচনা করেছেন তার বিখ্যাত কবর নাটক। ডক্টর মুনীর চৌধুরী কি করেছেন? তার বিখ্যাত কবর নাটকটা জেলে বসে রচনা করেছিলেন। জহির রায়হান আমাদের দেশের অন্যতম বিখ্যাত একজন চলচ্চিত্র নির্মাতা, তিনি রচনা করেন কি আরেক ফাল্গুন নামে উপন্যাস। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে, সকল জায়গায় ঝড় উঠছে। কারণ যখন জানতে পারলো পুরা দেশ যে ঢাকায় আন্দোলনের জন্য কি করেছে, ছাত্র সমাজকে গুলি করে হত্যা করা হয়েছে, মানুষকে মেরেছে, এই কারণে পুরা দেশ পুরো বিক্ষোভে ফেটে গিয়েছিল। বাঙালি জাতীয়তাবাদের চেতনা মূলধারার রাজনৈতিক আদর্শ হিসেবে গুরুত্বপূর্ণ স্থান করে নেয়। তাহলে কি করে নেয়? বাঙালি জাতীয়তাবাদের যে চেতনাটা রয়েছে, এই বাঙালি জাতীয়তাবাদের চেতনা মূলধারার রাজনৈতিক আদর্শ হিসেবে গুরুত্বপূর্ণ স্থান করে। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ রয়েছে বলে বা ছিল বলে কিন্তু সকল আন্দোলন আমরা সফল হয়েছি, 52 থেকে শুরু করে একদম 71 পর্যন্ত। ঠিক আছে, ওকে। তো বাংলাদেশের প্রথম শহীদ মিনারটা আমরা দেখতে পাচ্ছি, এটা যখন যেটা কি করে পুলিশ এসে ভেঙে দেয়, কিন্তু শফিরের পিতার মাধ্যমে যেটাকে করা হয়, উদ্বোধন করা হয়। ঠিক আছে, পরবর্তীতে আমরা চলে যাব 1947 সালে। 1947-এ সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন অর্থাৎ 48 থেকে 52 সালে প্রতিবাদ রক্তক্ষয়ী সংগ্রামে রূপ লাভ করে। 47-এ শুরু হয় ভাষা নিয়ে বিতর্ক, আমরা দেখেছি। সেটা 48 থেকে 52 সালে কি করে, সেটা প্রতিবাদ এবং রক্তক্ষয়ী সংগ্রামের রূপ লাভ করে। ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 56 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং নিজের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়। 1952 সালে ভাষা আন্দোলনের পর 50-এর দশক ব্যাপী ছিল বাঙালিদের কি আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের আন্দোলন। 1952 ভাষা আন্দোলন যখন হয় তখন 50-এর দশক ব্যাপী ছিল বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। জায়গায় রাখবেন লাইনটা। তাহলে আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রস্তুতিকালটা কীরকম দেখি। ভাষা আন্দোলনের পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছিল। অনুপ্রেরণা কে জুগিয়েছিল? ভাষা আন্দোলন। ঠিক আছে, এই আন্দোলনে দেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে। দেখো কি হিসেবে? তাদের অধিকার সম্পর্কে সচেতন করে, বাঙালিদের মধ্যে ঐক্য এবং স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে এবং পাকিস্তানের শাসন পর্বে এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। খুবই ইম্পর্টেন্ট নাই, পাকিস্তান শাসন পর্বে এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। বিশ্বাস করো, আমরা সৃজনশীলে আমি যখন স্টুডেন্ট ছিলাম এসএসসির, সে সময় আমি এটা প্রচুর প্রশ্ন পেয়েছি কি যে স্বাধীনতা অর্জনে, প্রশ্নটা এরকম, স্বাধীনতা অর্জনে 52 এর ভাষা আন্দোলন, 52 এর ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরকম প্রশ্ন আসে, বলে যে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এরকম প্রশ্ন যদি এসে থাকে, আমাদের এই প্রশ্ন কিন্তু অবশ্যই হ্যাঁ, আমরা শুরু করব হ্যাঁ দিয়ে, যে হ্যাঁ স্বাধীনতা অর্জনে 52 ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কি কারণে আমরা দিব? সবার প্রথমে যেটি হচ্ছে আমাদের বাঙালির জাতীয়তাবাদ। আমাদের বাঙালির কি ছিল? আমাদের বাঙালির ছিল জাতীয়তাবাদ। এই নিয়ে আমাদের মূলত প্রশ্নের অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে, ওকে, পরবর্তী চলে যাব। জাতীয়তাবাদের উন্মেষ, কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ হয়েছে আমরা দেখব। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। অবশ্যই জাতীয়তাবাদ বিকাশের প্রথম এবং প্রধান যেটি অস্ত্র বা সূত্র ছিল, মাধ্যম ছিল, সেটি হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। পাকিস্তানের প্রতি আগে যে মোহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়, আগের চাইতে অনেক বেশি করে। বাঙালির হিসেবে নিজেদের আত্মপরিচয়, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার যে গুরুত্ব সেটা উপলব্ধি করতে থাকে। ভাষাকেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে। কি বলেছে? ভাষাকেন্দ্রিক যে ঐক্যটা ছিল এটাই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু আগে যে প্রশ্নটা বললাম, এই যে লাইনটা,
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, পরবর্তী চলে যাব আমরা। শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1953 সালে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। 1953 সাল থেকে, কত সাল থেকে? 1953 সাল থেকে আজ অবধি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বাঙালি জাতির কাছে দিনটি গভীর শোকের চেতনা উজ্জীবিত হওয়ার দিন। কানাডা ভিত্তিক বহুভাষিক বহুজাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য রফিকুল ইসলাম এবং আব্দুস সালামের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং কূটনৈতিক তৎপরতার ফলে 1999 সালের 17ই নভেম্বর, কত সময়টা কি? 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের এই 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি প্রদান করে। পৃথিবীতে 6,000-এরও বেশি ভাষা রয়েছে। কত হাজারেরও বেশি? 6,000-এরও বেশি ভাষা। এসব ভাষার মানুষ সেই থেকে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে এবং নিজেদের ভাষার মর্ম নতুন করে বুঝতে শিখে। মানে বর্তমানে যেটি করা হয়েছে যে 6,000 ভাষার মধ্যে শুধুমাত্র আমাদের বাংলা ভাষাকে, শুধুমাত্র আমাদের এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবির জন্য আমাদের রাজপথে রক্ত দিতে হয়েছে। পৃথিবীর কোনো জাতির এরকম ইতিহাস নেই, শুধুমাত্র বাঙালি জাতির এই ইতিহাস রয়েছে যে নিজের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রক্তপাত করতে হয়েছে, রাজপথে শহীদ হতে হয়েছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। এবং যখন 1999 17ই নভেম্বরে আমাদের জাতিসংঘ ইউনেস্কো অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যখন স্বীকৃতি দেওয়া হয়, তারপরেই পুরো পৃথিবী, পুরো বিশ্ববাসী এই দিনটার তাৎপর্য বা এই দিনটার প্রেক্ষাপট সম্পর্কে বা পটভূমি সম্পর্কে উপলব্ধি হয় বা জানতে পারে। ঠিক আছে, তো আমাদের প্রথম যে অংশটা আমরা আলোচনা করলাম, অর্থাৎ এই পূর্ব বাংলার আন্দোলন জাতীয়বাদের উত্থানের প্রথম অংশ, সেটি কি ছিল? আমাদের ভাষা কেন্দ্রিক যে আন্দোলনটা, এই আন্দোলন সম্পর্কে আমরা যা আলোচনা করেছি এখন পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি শুরুতেই বলেছি অধ্যায়টা অনেক বড়, বোরিং চ্যাপ্টার। আমার ব্যক্তিগতভাবে আমারও বোরিং লাগতো আমি যখন স্টুডেন্ট ছিলাম। তোমরা কেউ যদি বলো ভাই বোরিং লাগছে না, ওকে, কয়েকজন এক্সট্রাঅর্ডিনারি থাকতে পারো, এক্সেপশনাল থাকতেই পারো, বাট ম্যাক্সিমামেরই বোরিং লাগবে, আমি শিওর সেটা। কিন্তু বোরিং যাতে না লাগে, ইন্টারেস্টিং যাতে লাগে, এই জন্যে আমরা তোমাদের কাছে জিনিসগুলো আলোচনাটা তোমাদের সহজ করে দিচ্ছি, যাতে এক ক্লাস দেখার মাধ্যমে তোমরা ভাষা আন্দোলনের ব্যাপারে যা কিছু ছিল সেটা তোমরা যেন বুঝতে পারো। আমরা আলোচনাগুলো মাথায় ঢুকিয়ে নাও। ক্লাসটি যখন করবা বইটিও পড়ো একসাথে, বইটি লাইনগুলো ইম্পর্টেন্টগুলো দাগায় নিতে পারবা। পাশাপাশি যখন এইভাবে তোমরা কাজ করবা, তখন কিন্তু তোমাদের মধ্যে এই যে ঘটনাটা ভাষা আন্দোলন কেন্দ্রিক, এই ঘটনাটার সারমর্ম বা এই ঘটনাটার মূল কথাগুলো তোমাদের মাথায় ঢুকে যাবে। একটা কথা তোমাদের ক্লাসটি শেষ করার আগে বলি, সেটি হচ্ছে যে আমি যখন দিনাজপুর জিলা স্কুলে পড়তাম, তখন দিনাজপুর জিলা স্কুলে এই বিষয়টা আমাদের যখন পদার্থ বিশ্ব পরিচয় কিংবা আমার বাসায় যখন আমি পড়তাম ব্যক্তিগতভাবে নিজে, তখন আমি চেষ্টা করতাম যে প্রত্যেকটা বিষয়ের জিস্ট অর্থাৎ সারমর্ম বা মূল থিমটা বের করার। মানে এগুলো তো অনেক বড় একটা আলোচনা, বিশাল আলোচনা। এইসব আলোচনার বাইরে গিয়ে আমাকে মূল থিমটা বের করতে হবে। আমি যদি মূল থিমটা বের করে নিতে পারি, তাহলে আমার জন্য জিনিসটা কি হবে? সুবিধাজনক হয়ে দাঁড়াবে, তাই না? তো আমাদের এরকম করে কিন্তু পড়তে হবে। অ্যান্ড দিস ইজ দ্য প্রোডাক্টিভ ওয়ে, দিস ইজ দ্য ওয়ে উইচ নেম ইজ প্রোডাক্টিভ। গাধার শ্রম খেটে কিন্তু কোনো লাভ নেই ভাইয়াপুরা। ঠিক আছে, তোমাদের সামনে অনেক যাত্রা বাকি আছে। আপাতত যেই যাত্রাটা, যেই লক্ষ্যে তোমরা কাজ করছো, পড়াশোনা করছো, ইনশাআল্লাহ সেটা যেন সফল হয় তোমাদের। তাহলে আশা করি সকলে ক্লাসটি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম সকলকে, সকলে ভালো থাকবেন।